where the mind is without fear and the head is held high, where knowledge is free. প্রিয় ছাত্রছাত্রী, আশা করি সকলে ভালো আছো। আমি জাকির হোসেন, মালদা রেলওয়ে স্কুলের ফিজিক্সের টিচার। এই যে সংকটজনক পরিস্থিতি করোনার জন্য তৈরি হয়েছে, তো অনলাইন ব্যবস্থার মাধ্যমে যে পঠন পাঠন চালু আছে, এই কারণে মালদা জেলা প্রশাসন এবং শিক্ষা দপ্তরের কাছে আমরা ঋণী। তো আমার আজকের বিষয় হলো এম্পিয়ারের বদ্ধপথের সূত্র। তো এম্পিয়ারের বদ্ধপথের সূত্র কি? যে যদি এরকম একটা চৌম্বক ক্ষেত্র থাকে কোনো একটা জায়গায়, তো চৌম্বক ক্ষেত্রের মধ্যে একটা বদ্ধ পথ আছে, মনে করো এরকম একটা বদ্ধ পথ আছে, ক্লোজড পাথ। যদি বদ্ধ পথ থাকে, এই বদ্ধ পথের প্রতিটা বিন্দুতে, মনে করো এরকম একটা বিন্দু নিলাম পি। এই পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান যদি এরকম হয়, বি, মনে করো বি এরকম আছে, আর এখানে স্পর্শক টানলে এটা ডিএল বুঝাবে। এটার যদি অল্প অল্প অংশ কল্পনা করা যায়, তো একটা ডিএল লেংথ, এই লেংথটা, তো এখানে লেংথের অভিমুখ কোন দিকে হবে? খুব ক্ষুদ্র পথ যদি কল্পনা করি, তো লেংথের অভিমুখ এদিকে হবে ডিএল। তো এদের মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, তো এদের ডট প্রোডাক্ট হচ্ছে, যেহেতু বি ভেক্টর রাশি আর ডিএল ভেক্টর রাশি, তাহলে এদের মানে ডট প্রোডাক্ট হচ্ছে বি ডট ডিএল। এটা হচ্ছে ডট গুণ। তো এর ইন্টিগ্রাল, এর ইন্টিগ্রেশন হচ্ছে বি ডট ডিএল, আর এখানে এরকম চিহ্ন দিয়ে বলবো যে ক্লোজড পাথে হচ্ছে ইন্টিগ্রেশনটা। তো এটাকে আমরা লাইন ইন্টিগ্রাল বলি, বা চৌম্বক ক্ষেত্র ভেক্টরের রেখা সমাকল। এটাকে বলবো চৌম্বক ক্ষেত্র ভেক্টরের রেখা সমাকল। তাহলে চৌম্বক ক্ষেত্র ভেক্টরের রেখা সমাকল হচ্ছে বি ডট ডিএল। তাহলে বি ডট ডিএল কীভাবে নিলাম আমরা? তো এখানে বি এর অভিমুখ একটা যে কোনো দিকে থাকবে, এদিকে থাকতে পারে, এদিকে থাকতে পারে, যে কোনো দিকে থাকতে পারে। তো মনে করো পি বিন্দুতে বি এর অভিমুখ এই দিকে, আর এখানে যদি একটা ক্ষুদ্র পথ নেই, বদ্ধপথের মধ্যে একটা অংশ নেই ডিএল, তাহলে এখানে স্পর্শক টানতে হবে, সেটা হচ্ছে ডিএল। আর বি আর ডিএল এর মধ্যবর্তী কোণ থিটা, তাহলে এদের ডট গুণ হচ্ছে বি ডট ডিএল। আর এর ইন্টিগ্রেশন যদি টানি, তাহলে এটা হচ্ছে রেখা সমাকল। কার রেখা সমাকল? চৌম্বক ক্ষেত্র ভেক্টরের রেখা সমাকল। তো এম্পিয়ারের বদ্ধপথের সূত্র হচ্ছে, যদি এই বদ্ধপথের মধ্য দিয়ে আই কারেন্ট প্রবাহিত হয়, আই কারেন্ট প্রবাহিত হয়, এটা স্টেডি কারেন্ট হতে হবে, স্থির প্রবাহ। এই প্রবাহটা যদি সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন না হয়, তাহলে এম্পিয়ারের বদ্ধপথের সূত্র হচ্ছে যে কোনো চৌম্বক ক্ষেত্রে যদি আমরা একটা বদ্ধপথ কল্পনা করি, তাহলে বদ্ধপথের প্রতিটা বিন্দুতে রেখা সমাকলের মান হচ্ছে ওই বদ্ধপথের মধ্য দিয়ে প্রবাহিত প্রবাহ মাত্রার মিউ জিরো গুণ হবে, বা মিউ জিরো গুণ প্রবাহ মাত্রা হবে। তাহলে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন ওভার বি ডট ডিএল ওভার ক্লোজড লুপ ইকুয়াল টু মিউ জিরো আই। এটা যদি এই পাকটা যদি এনটা পথ থাকতো, তাহলে মিউ জিরো এন আই হয়ে যেত, কারণ একটা পাকের জন্য আই, তাহলে এন সংখ্যক পাকের জন্য হতো এন আই, মিউ জিরো এন আই। বি ডট ডিএল ইকুয়াল টু মিউ জিরো আই, এটা হচ্ছে ম্যাথামেটিক্যাল ল। কার? এম্পিয়ারের বদ্ধপথের সূত্র। তো বি ডট ডিএল সার্কুইটাল ল বলা হয়। বি ডট ডিএল এটাকে, আর ওভার ইন্টিগ্রেশন ওভার বি ডট ডিএল এটাকে বলা হচ্ছে চৌম্বক ক্ষেত্র ভেক্টরের রেখা সমাকল। তো এটার উপযোগিতা খুব আছে। আমরা যে বায়ো-স্যাভার্ট ল থেকে যেগুলো প্রয়োগ করেছিলাম, যে দীর্ঘ তারের জন্য, দীর্ঘ ঋজু তারের জন্য, লুপের জন্য, তারপরে লুপের অক্ষস্থিত অবস্থানের জন্য যে চুম্বক ক্ষেত্র নির্ণয় করছিলাম, সেই চুম্বক ক্ষেত্রের নির্ণয়ের পদ্ধতিটা অনেক জটিল ছিল।
এটা যদি আমরা ইউজ করি তো এর সাহায্যে খুব সহজে আমরা সেই চৌম্বক ক্ষেত্রগুলো বের করতে পারবো। এখানে একটা কথা মনে রাখতে হবে যে আমরা যখন এগুলো বের করতে যাব তখন এম্পিয়ারের পথটা আমাদের কল্পনা করতে হবে। এই যে রেখাটা এই যে পথটা কল্পনা করেছি আমি, এটা হচ্ছে এম্পিয়ারের পথ। এম্পিয়ারের পথটা কেমন হবে? এম্পিয়ারের পথটা এমন হওয়া উচিত যাতে বি আর ডিএল এর অভিমুখ একই দিকে হয়। আর বি আর ডিএল এর অভিমুখ যদি একই দিকে হয় তাহলে আমরা লিখতে পারি বি প্যারালাল ডিএল। তার মানে বি আর ডিএল একই দিকে আছে। তাহলে বি আর ডিএল যদি একই দিকে থাকে তাহলে বি আর ডিএল এর মধ্যবর্তী কোণ কত হবে? থিটা ইকুয়াল টু 0 হবে। তাহলে বি ডট ডিএল ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো? বি ডট ডিএল ইকুয়াল টু লিখতে পারবো বি ডিএল কস 0 ডিগ্রি, কারণ বি ডট ডিএল মানে বিডিএল কস থিটা। তো এই প্যারালাল যদি হয় তাহলে বি আর ডিএল এর মধ্যবর্তী কোণ থিটা সমান কত হবে? 0 হবে। তাহলে বিডিএল কস 0, কস 0 এর মান 1। তাহলে সিম্পলি আমরা লিখতে পারবো বি ডট ডিএল ইকুয়াল টু বি ডিএল। তখন আমরা এই বিটা যদি কনস্ট্যান্ট থাকে ওভার দ্য পথ, এই পথটার সমগ্র বিন্দুতে যদি কনস্ট্যান্ট থাকে তাহলে বিটাকে আমরা কনস্ট্যান্ট বলতে পারি। তাহলে ইন্টিগ্রেশন যখন করব বি ডট ডিএল তখন আমরা এটাকে এইভাবে লিখতে পারবো। কোন শর্তে? যদি বি আর ডিএল সমান্তরাল হয়। তাহলে বি ডিএল যদি সমান্তরাল হয় তাহলে বি ডিএল লিখে দিব, কারণ বি আর ডিএল সমান্তরাল, কারণ বি ডট ডিএল ইকুয়াল টু বি ডিএল। তাহলে এটা যদি সমান্তরাল হয় এবং বি যদি সর্বক্ষেত্রে কনস্ট্যান্ট থাকে তাহলে এই বিটাকে আমরা ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসতে পারবো। বি ইন্টিগ্রেশন ওভার ডিএল। এখন এই পথের দৈর্ঘ্য যদি আমার জানা থাকে তাহলে ইন্টিগ্রেশন ওভার ডিএল মানে কি হচ্ছে? সমগ্র পথটার দৈর্ঘ্যই হচ্ছে ইন্টিগ্রেশন ওভার ডিএল। তাহলে আমরা এটা করতে পারবো। কিন্তু বি প্যারালাল যদি ডিএল না হয় তাহলে এটার লাইন ইন্টিগ্রালটার ভ্যালুটা আমরা পাবো না। এম্পিয়ারের বদ্ধপথ সূত্রটাকে ইউজ করার একটাই নিয়ম হচ্ছে এমনভাবে আমাদের এম্পিয়ারের পথটা কল্পনা করতে হবে যাতে বি আর ডিএল পরস্পর সমান্তরাল হয়। তখন ওই পথটাকে বলবো আমরা এম্পিয়ারের পথ। এম্পিয়ারের পথ কেমন হতে পারে সেটা বলে দিচ্ছি, যে যদি ধরো আমাদের সরু তারের জন্য বের করতে হবে, সরু এবং ঋজু তারের জন্য চৌম্বক ক্ষেত্র বের করতে হবে। এখান থেকে তারটা থেকে আর দূরত্বে পি বিন্দুতে বের করতে হবে মনে করো। তাহলে এই এম্পিয়ারের বদ্ধপথটা কেমন হবে? এম্পিয়ারের বদ্ধপথ হবে বৃত্তাকার, আর এর অক্ষ দিয়ে এমনভাবে আঁকতে হবে যে অক্ষতে যাতে এর কেন্দ্র দিয়ে তারটা যায় আর বৃত্তের তলটার লম্বভাবে তারটা থাকে, পরিবাহীটা লম্বভাবে থাকে। এটা কেন করছি? এটা করার কারণ হচ্ছে যে এখানে যদি আমরা এই অংশটা নিই ডিএল, তাহলে ডিএল এর অভিমুখ হচ্ছে এর স্পর্শক বরাবর, এটা ডিএল, আর এটার জন্য চৌম্বক ক্ষেত্র এই দিকে হবে, কারণ আমরা জানি তারের বাঁদিকে কি হয়? ক্রস হয়। তাহলে চৌম্বক ক্ষেত্র এরকম যদি বৃত্তাকার বৃত্তটা এরকম থাকে আর তারটা যদি এই অনুভূমিক তলে বৃত্তটা থাকে তাহলে স্পর্শকটা এরকম হবে, আর তারের জন্য যে চৌম্বক ক্ষেত্র ওই স্পর্শকের দিকেই হবে। তাহলে এক্ষেত্রে বি আর ডিএল সমান্তরাল হবে। তাহলে এক্ষেত্রে কি করতে হবে? তারটাকে অক্ষ ধরে এই যে এটা যদি ও বিন্দু নিই, ওপি ব্যাসার্ধের একটা বৃত্ত আঁকতে হবে। ওই বৃত্তটাকে বলবো তখন আমরা এম্পিয়ারের পথ। আর ওই পথের অভ্যন্তরের মানে ওই পথের ভিতর দিয়ে আই তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে, আই প্রবাহ হচ্ছে। তাহলে আমরা ইউজ করতে পারবো এই সূত্রটা, বি ডট ডিএল ইকুয়াল টু μ0 আই। বলা হচ্ছে কোনো চৌম্বক ক্ষেত্রে যদি একটা বদ্ধপথ কল্পনা করা হয় তাহলে বদ্ধপথের প্রতিটা বিন্দুতে চৌম্বক ক্ষেত্র ভেক্টরটির পথ সমাকলের মান বা রেখা সমাকলের মান
প্রবাহ মাত্রার মিউ জিরো গুণ হবে। তো মিউ জিরো হচ্ছে, এটা যদি শূন্য মাধ্যম হয় বা বায়ু মাধ্যম হয় তখন আমরা এখানকার মিউ জিরো ধরতে পারবো। এবার যদি এরকম হয়, তো আমরা প্রথমে করব এটার ইউজ প্রথমে করব দীর্ঘ পরিবাহীর তড়িৎবাহী তারের জন্য চৌম্বক ক্ষেত্র নির্ণয়। এটা করি। তাহলে এম্পিয়ারের পথটা কীরকম হবে? বৃত্তাকার হবে। মনে করো তারটা বোর্ডের তলে আছে, তারটা যদি বোর্ডের তলে থাকে তাহলে এটা অনুভূমিক তলে আছে। তো এখান থেকে পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করতে হবে। এটা আর, এটা বি এবং এটা ডিএল অভিমুখ এইদিকে, মানে বি প্যারালাল ডিএল। তাহলে আমরা লিখতে পারি এটা লিখতে পারবো, কারণ এটা দিয়ে আই তড়িৎ প্রবাহ হচ্ছে। আর বৃত্তের ব্যাসার্ধ কত? আর। এই বৃত্তটার ব্যাসার্ধ আর। তাহলে আমরা বলবো তারটিকে অক্ষ ধরে আর ব্যাসার্ধের পি বিন্দুগামী একটা বৃত্ত কল্পনা করা হলো। এই বৃত্তটা হচ্ছে এম্পিয়ারের পথ। তাহলে আমরা লিখতে পারবো বি ডট ডিএল ইকুয়াল টু মিউ জিরো আই। আর যেহেতু বি প্যারালাল ডিএল, অতএব আমরা এটাকে লিখতে পারবো বি ডিএল মিউ জিরো আই। বি বাইরে নিয়ে আসলে ডিএল ইকুয়াল টু মিউ জিরো আই। তাহলে এটার দেখো ইন্টিগ্রেশন ওভার ডিএল থাকছে। এই ইন্টিগ্রেশন ওভার ডিএল মানে হচ্ছে সমগ্র পথটার মান। তো এটা যদি আর হয় তো সমগ্র পথটা কত হবে? 2 পাই আর। তাহলে হচ্ছে বি ইন্টু 2 পাই আর ইকুয়াল টু মিউ জিরো আই, বা বি ইকুয়াল টু হচ্ছে মিউ জিরো আই বাই 2 পাই আর, বা মিউ জিরো বাই 4 পাই ইন্টু 2 পাই আই বাই আর। এটাই আমরা বের করেছিলাম। 2 পাই না, 2i, পাই হবে না এখানে, 2i বাই আর। অসীম দৈর্ঘ্যের ঋজু তারের জন্য এটা আমরা বের করেছিলাম। আর এখানে খুব সহজে বের হলো। অসীম দৈর্ঘ্যের ঋজু তারের জন্য খুব সহজে বেরিয়ে গেল। ওখানে অনেক বড় ক্যালকুলেশন আমাদের করতে হয়েছিল। তো দীর্ঘ তড়িৎবাহী তারের জন্য চৌম্বক ক্ষেত্র নির্ণয়টা এভাবে আমরা করতে পারি। পরীক্ষায় যদি আসে যে দীর্ঘ অসীম দৈর্ঘ্যের ঋজু তারের জন্য চৌম্বক ক্ষেত্র নির্ণয় করো, হয়তো ওখানে বলা থাকবে না কোন কীভাবে করো, বায়োস্যাভার্ট ল থেকে করো বা এম্পিয়ারের সূত্র থেকে করো। যদি বলা না থাকে তাহলে আমরা এম্পিয়ারের সূত্র থেকে করব, এবং 2 নাম্বার যদি প্রশ্নটার মান থাকে তাহলে খুব সহজে এটা করা যাবে। ঠিক আছে, তাহলে মুছছি। এবার দেখো দীর্ঘ সলিনয়েড। দীর্ঘ সলিনয়েডের জন্য চৌম্বক ক্ষেত্র নির্ণয়। চৌম্বক ক্ষেত্র নির্ণয়।
দীর্ঘ সলিনয়েডের জন্য চুম্বক ক্ষেত্র নির্ণয় করতে হবে। প্রথমে জানতে হবে যে সলিনয়েড কাকে বলে। যদি একটা অপরিবাহীর দণ্ড থাকে, এরকম অপরিবাহী দণ্ড, কাঠের হতে পারে, রাবারের তৈরি দণ্ড হতে পারে, শক্ত কোনো যদি দণ্ড হয় অপরিবাহী, আর অন্তরিত তার, অন্তরিত মানে যার গায়ে আচ্ছাদন দেওয়া আছে, অন্তরিত তামার তার হলে ভালো হয়। অন্তরিত তামার তারকে যদি এর দৈর্ঘ্যের অভিলম্বভাবে জড়ানো হয়, খুব ঘনভাবে এইভাবে করে জড়ানো হয়, তাহলে আমরা এটাকে সলিনয়েড বলবো। তো দীর্ঘ সলিনয়েড কাকে বলবো? এই যে পাকগুলো আছে এর ব্যাসার্ধের তুলনায় এর দৈর্ঘ্যটা যদি অনেক বড় হয় সলিনয়েডের, তখন তাকে দীর্ঘ সলিনয়েড বলবো। ধরো এর ব্যাসার্ধ আছে 3 সেমি আর সলিনয়েডের দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার, তাহলে ওটা দীর্ঘ সলিনয়েড হলো। কেন? 3 সেমির তুলনায় 1 মিটার অনেক বড়। তাহলে এর এই যে পাকগুলো আছে এর ব্যাসার্ধের তুলনায় এই সলিনয়েডের দৈর্ঘ্য যদি বড় হয় তাহলে দীর্ঘ সলিনয়েড বলবো। এটাকে সলিনয়েডের কোর বলা হয়। এটার কোনো কাজ নাই, কারণ এটা অপরিবাহী। এটাকে যদি টেনে নিতাম তাহলে সলিনয়েডটা এরকম হতো, পেঁচানোর পর যদি টেনে নিতাম এরকম সলিনয়েডটা হতো। তো আমরা জানি এই সলিনয়েডটা অসংখ্য লুপ দিয়ে তৈরি আছে। তো একটা লুপের যদি আমরা বের করি তাকে তাহলে n সংখ্যক লুপ দিয়ে গুণ করলে উত্তর আসবে। আসলে একটা লুপের জন্য আমাদের প্রবাহ মাত্রা কিছু এই চৌম্বক ক্ষেত্র তৈরি হয়, সেটা আমরা জানি অক্ষ অবস্থানের জন্য। তবে এই সলিনয়েডের ধর্ম হচ্ছে কি, এই সলিনয়েড দণ্ড চুম্বকের মতো আচরণ করে। কারণ সলিনয়েডের চুম্বক দ্বিমেরু ভ্রামক থাকবে, এটা দণ্ড চুম্বকের মতো আচরণ করবে। আর একটা দণ্ড চুম্বকের চুম্বক বলরেখা যদি অঙ্কন করি আর এর চুম্বক বলরেখাগুলি যদি অঙ্কন করি তাহলে দেখা যাবে সেম হবে। তো সর্বতোভাবে একটা সলিনয়েড দণ্ড চুম্বকের মতো আচরণ করবে, এর নর্থ পোল সাউথ পোল দুটোই থাকবে। তো দীর্ঘ সলিনয়েড যদি হয় তো আমরা দেখব যে সলিনয়েডের বাইরে চুম্বক ক্ষেত্র নেই বললেই চলে। সলিনয়েডের বাইরে চুম্বক ক্ষেত্র নেই, কিন্তু সলিনয়েডের অক্ষ বরাবর চুম্বক ক্ষেত্র আছে। এটা হচ্ছে সলিনয়েডের ধর্ম। তো আমরা সলিনয়েডের অক্ষস্থিত অবস্থানের জন্য বা অক্ষের উপর কোনো বিন্দুতে চুম্বক ক্ষেত্র নির্ণয় করব। সলিনয়েডের অক্ষ বরাবর এটা রেখা কল্পনা করলাম। এটা হচ্ছে এম্পিয়ারের বদ্ধপথ এ বি সি ডি। আয়তাকার একটা পথ কল্পনা করলাম। এবার আমরা জানি এখানে চৌম্বক ক্ষেত্রের অক্ষ বরাবর বি এর মান আর ডিএল প্রতি ক্ষেত্রে একই দিকে আছে, কিন্তু এই বিসি বরাবর বি যদি এদিকে হয় তো ডিএল এদিকে, অর্থাৎ বি আর ডিএল এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। আর সিডি বরাবর চৌম্বক ক্ষেত্র নেই বললেই চলে, কারণ এটা অনেক বাইরে আছে। বাইরে সলিনয়েডের জন্য চৌম্বক ক্ষেত্র 0 হয়, আবার এটা 90 ডিগ্রি আছে। ফলে আমরা যদি এটাকে ইউজ করি এভাবে, এম্পিয়ারের সূত্রটাকে, এটা কি বরাবর করব? বদ্ধপথ এবিসিডি বরাবর করব। ফলে আমরা এর নিচে লিখে দেব এ বি সি ডি বি ডট ডিএল ইকুয়াল টু μ0। দেখো এখানে কত হবে? এনআইটা যে লিখবো μ0 আই লিখব, তো শুধু আই যদি লিখি তাহলে আমাদের ভুল আসতে পারে। এখানে কি লিখতে হবে আমাদের? এই সলিনয়েডটার একটা দৈর্ঘ্য ধরি, সলিনয়েডের দৈর্ঘ্যের প্রতি একক দৈর্ঘ্যে পাক সংখ্যা হচ্ছে এন। প্রতি একক দৈর্ঘ্যে পাক সংখ্যা
এন, তাহলে এল দৈর্ঘ্যে পাক সংখ্যা কত হবে? এল দৈর্ঘ্যে তাহলে এন সমান হবে প্রতি একক দৈর্ঘ্যে পাক সংখ্যা, মোট পাক সংখ্যা যদি এন হয় তাহলে এন বাই এল, এন ইকুয়াল টু হচ্ছে এন বাই এল। তাহলে এখানে মোট পাক কত আছে? টোটাল এন, এটা মোট পাক সংখ্যা এন বড় হাতের, আর ছোট হাতের এনটা হচ্ছে প্রতি একক দৈর্ঘ্যে পাক সংখ্যা, প্রতি একক দৈর্ঘ্যে পাক সংখ্যা স্মল এন। তাহলে স্মল এন ইকুয়াল টু হচ্ছে ক্যাপিটাল এন বাই এল, যেখানে এলটা হচ্ছে সলিনয়েডের মোট দৈর্ঘ্য। তাহলে এখানে এরকম কটা লুপ আছে? এন সংখ্যক লুপ আছে বড় হাতের। তাহলে একটা লুপে যদি তড়িৎ প্রবাহ মাত্রা আই হয়, তাহলে এন সংখ্যক লুপে তড়িৎ প্রবাহ মাত্রা কত হবে? এন আই। তাহলে এটা হবে মিউ জিরো এন আই। এখন এটাকে আমরা বিস্তৃতি করতে পারি, কারণ এটা এ বি বি ডট ডিএল প্লাস বিসি বি ডট ডিএল প্লাস সিডি বি ডট ডিএল প্লাস ডিএ বি ডট ডিএল ইকুয়াল টু মিউ জিরো এন আই। এবিসিডি, তাহলে এবি বরাবর হচ্ছে এতটা, বিসি বরাবর এতটা, সিডি বরাবর এতটা, আর ডিএ বরাবর এতটা। কিন্তু এই দুটো টার্ম দেখো, বিসি বরাবর আর ডিএ বরাবর চৌম্বক ক্ষেত্র ভেক্টর এদিকে আর ডিএল এদিকে, অর্থাৎ বি আর ডিএল এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। তাহলে কজ 90 ডিগ্রি মান শূন্য হবে, অতএব বি ডট ডিএল ভেনিস হয়ে যাবে, এরা থাকবে না। তাহলে আমার থাকলো এটা আর এটা, এই দুটো জিনিস থাকলো। তাহলে আমরা লিখতে পারি, যেহেতু এই দুটো জিরো হচ্ছে, তাহলে আমরা লিখতে পারি এ বি বি ডট ডিএল। আর একটা ব্যাপার হচ্ছে যে যেহেতু বাইরে চৌম্বক ক্ষেত্র থাকবে না, সলিনয়েডের বাইরে চৌম্বক ক্ষেত্র শূন্য, তাহলে এটা শূন্য ধরা যায় প্রায়। তাহলে এটাও শূন্য হলো, এটাও শূন্য হলো, এটাও শূন্য হলো, তার থাকলো তাহলে এটা বি ডট ডিএল ইকুয়াল টু মিউ জিরো এন আই। তো এটা যেহেতু এবি বরাবর বি আর ডিএল এর অভিমুখ একই দিকে প্যারালাল, তাহলে বি ডট ডিএল ইকুয়াল টু আমরা বিডিএল লিখতে পারি। আবার বিটা কনস্ট্যান্ট বলে আমরা বিটাকে বাইরে, অক্ষ বরাবর সব জায়গায় চুম্বক ক্ষেত্র প্রায় সমান, তাহলে বিটাকে বাইরে লিখে আমরা ডিএল লিখে দিলাম মিউ জিরো এন আই। তো ডিএল ইন্টিগ্রেশন যদি করি তো এল দৈর্ঘ্য পাবো, কারণ সলিনয়েডের দৈর্ঘ্য এল। তাহলে বি ইন্টিগ্রেশন আবার ডিএল ইকুয়াল টু মিউ জিরো এন আই। এখান থেকে আমরা পাবো বি ইন্টু এল ইকুয়াল টু মিউ জিরো এন আই, বা বি ইকুয়াল টু মিউ জিরো এন আই বাই এল। এন বাই এল ইকুয়াল টু স্মল এন, তাহলে বি ইকুয়াল টু হচ্ছে মিউ জিরো এন আই। এটা হচ্ছে দীর্ঘ সলিনয়েডের জন্য অক্ষের উপর চুম্বক ক্ষেত্র। তাহলে এম্পিয়ারের বদ্ধপথের সূত্র ব্যবহার করে আমরা খুব সহজেই করতে পারি। মনে রাখবো, এম্পিয়ারের বদ্ধপথের সূত্র ব্যবহার করা যাবে যদি আইটা কনস্ট্যান্ট থাকে আর বি সর্বক্ষেত্রে কনস্ট্যান্ট থাকে। তাহলে আমরা খুব সহজে এম্পিয়ারের বদ্ধপথের সূত্র ব্যবহার করে বিশেষ বিশেষ ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করতে পারি। এবার টরয়েডের জন্য চৌম্বক ক্ষেত্র নির্ণয় করব। টরয়েড
টরয়েডের জন্য চৌম্বক ক্ষেত্র। টরয়েড কাকে বলবো? একটা দীর্ঘ সলিনয়েডকে যদি আমি বৃত্তাকারে আকার করে দিই দীর্ঘ সলিনয়েডকে, তাহলে সেটা টরয়েড হলো। অথবা একটা যদি এরকম কোনো অপরিবাহী দণ্ড থাকে, এই দণ্ডকে এরকম বৃত্তাকারে যদি বাঁক দেওয়া যায় আর তার উপর যদি আমরা পেঁচাতে থাকি, এইভাবে, তাহলে এটা টরয়েড হলো। আসলে টরয়েড হচ্ছে অন্তবিহীন একটা সলিনয়েড। সলিনয়েডকে যদি আমরা বৃত্তাকারে পেঁচিয়ে দিই, বাঁকিয়ে দিই, তাহলে টরয়েডের আকার নেবে। এই টরয়েডের জন্য চৌম্বক ক্ষেত্র নির্ণয় করতে হবে। তাহলে আমরা কি করব, এই যে টরয়েডের এটা অক্ষ, যার উপর কোর আর কি, অক্ষ নয় মজ্জা, যার উপর পেঁচানো আছে তারটা, এই বরাবর যদি একটা আমরা এম্পিয়ারের পথ কল্পনা করি, অক্ষ বলতে পারি, অক্ষ বরাবর যদি একটা আমরা কল্পনা করতে পারি পথ, এম্পিয়ারের পথ, তাহলে দেখা যাবে এর প্রতি ক্ষেত্রে বি আর ডিএল এর অভিমুখ একই দিকে হবে। তো এইরকম যদি একটা অংশ আমরা ভাবি, এখানে এখানে যদি ভাবি, তো এই দিকে যদি বি হয়, তো ডিএলও এই দিকে হবে। এই অংশটা ডিএল, এটা ডিএল, আই তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে। তাহলে দেখা যাচ্ছে বি আর ডিএল প্রতি ক্ষেত্রে একই দিকে হবে। তাহলে এর অক্ষটাই হচ্ছে আমার এম্পিয়ারের পথ। আর এম্পিয়ারের পথ যদি হয়, তাহলে বি আর ডিএল এর অভিমুখ একই দিকে হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি ইন্টিগ্রেশন ওভার বি ডট ডিএল ইকুয়াল টু মিউ জিরো এনআই। এখানে এনআই কেন ধরলাম? মোট পাক সংখ্যা আছে এন, একক দৈর্ঘ্যে পাক সংখ্যা হচ্ছে স্মল এন, এটা ক্যাপিটাল এন, মোট পাক সংখ্যা। তাহলে যেহেতু দেখা যাচ্ছে প্রতি ক্ষেত্রে এম্পিয়ারের পথে বি আর ডিএল এর অভিমুখ একই দিকে হচ্ছে, তাহলে বি ডট ডিএল ইকুয়াল টু লিখতে পারি বিডিএল। ইন্টিগ্রেশন ওভার তাহলে হবে বি ডিএল মিউ জিরো এনআই। এটা কারণটা লিখে দিলাম, যেহেতু বি প্যারালাল ডিএল এম্পিয়ারের পথে, তাহলে বিটা কনস্ট্যান্ট ওভার থাকছে, পথ বরাবর সবসময় বি কনস্ট্যান্ট, বি ডিএল ইকুয়াল টু মিউ জিরো এন আই। তো বি আর ডিএল মানে 2 পাই আর মিউ জিরো এন আই, কারণ ডিএল কতটা মোট পাত করতে হবে 2 পাই আর। তাহলে বি ইকুয়াল টু হচ্ছে মিউ জিরো এন বাই 2 পাই আর ইন্টু আই। যে এন বাই 2 পাই আর একক দৈর্ঘ্যে পাক সংখ্যা, তাহলে স্মল এন হবে। তাহলে বি ইকুয়াল টু হচ্ছে মিউ জিরো এন আই। তাহলে টরয়েডের জন্য আর সলিনয়েডের জন্য চৌম্বক ক্ষেত্র একই হচ্ছে। আসলে টরয়েড হচ্ছে অন্তবিহীন সলিনয়েড। এখানে সলিনয়েড আর টরয়েড ফর্মুলাটা একই আসছে, ফলে টরয়েডও একটা দণ্ডচুম্বকের মতো আচরণ করবে। তাহলে চুম্বকত্ব চ্যাপ্টারে এম্পিয়ারের বদ্ধপতির সূত্র আমরা জেনেছি, বায়ো-স্যাভার্ট ল জেনেছি, আর জেনেছি যে কোনো পরিবাহী চৌম্বক ক্ষেত্রে অবস্থান করলে তার উপর মোট বল কত হয়। আমরা জানি যে কোনো পরিবাহী যদি চৌম্বক ক্ষেত্রে অবস্থান করে, তাহলে মোট বল এফ ইকুয়াল টু হচ্ছে বি আই এল, যেখানে বি হচ্ছে চৌম্বক ক্ষেত্র, আই হচ্ছে প্রবাহ মাত্রা ওই পরিবাহীর মধ্য দিয়ে, এল হচ্ছে পরিবাহীর লেংথ। এটা কখন হবে? যদি বি আর এল এর মধ্যবর্তী কোণ 0 হয়, 90 ডিগ্রি হয়, 90 ডিগ্রি হয়, বি আর এল এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়। ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম থেকে এই এফ এর মানটা আমরা
পেয়ে যাই। আর গতিশীল আধানের জন্য কতটা বল হয় সেটাও আমরা জেনেছি, তড়িৎ চৌম্বক দ্বিমেরু সম্বন্ধেও জেনেছি। তাহলে আজকে স্পেশাল এক দুটা ক্ষেত্র আমি করিয়ে দিই। যে একটা পরিবাহী লুপ যদি চৌম্বক ক্ষেত্রে থাকে তাহলে সে কতটা বল অনুভব করবে। আয়তাকার লুপের উপর ক্রিয়াশীল টর্ক, তো তোমরা জানো যে টর্ক কাকে বলে। একজোড়া সমান্তরাল বল যদি ভিন্ন বিন্দুতে ক্রিয়াশীল হয় তখন তাকে টর্ক বলা হয়। আর টর্ক সবসময় ঘূর্ণন প্রবণতার সৃষ্টি করে, টর্ক রোটেশন করায়। বল আর টর্কের মধ্যে কিছু সাদৃশ্য আছে, বল এফ আর টর্ক টাও, এর মধ্যে সাদৃশ্য হচ্ছে যে বল লিনিয়ার মোশন করাবে, রৈখিক গতি সৃষ্টি করবে, আর টর্ক ঘূর্ণন গতি সৃষ্টি করবে। এফ ইকুয়াল টু আমরা লিখতে পারি এম এ, মাস টাইম অ্যাক্সেলারেশন, অর্থাৎ ভর ইন্টু ত্বরণ, বল সমান। আর টর্ক টাও সমান লিখতে পারি আই আলফা, যেখানে আই হচ্ছে জড়তা ভ্রামক, আলফা হচ্ছে কৌণিক ত্বরণ। এই দুটোর মধ্যে মিল আছে। এটা দ্বিতীয় সূত্র, এটাও দ্বিতীয় সূত্র নিউটনের। এটা বলের ক্ষেত্রে, রৈখিক গতির ক্ষেত্রে, এটা ঘূর্ণন গতির ক্ষেত্রে। তো কতটা টর্ক হচ্ছে একটা আয়তাকার লুপ যদি চৌম্বক ক্ষেত্রে অবস্থান করে তার উপর কত টর্ক হবে সেটা আমরা খুব সহজে বের করতে পারি। দেখা যাক এটা কেমন হয়। মনে করো একটা চুম্বকের শক্তিশালী অশ্বক্ষুরাকৃতি চুম্বক আছে, যার এন মেরু এখানে আছে, এস মেরু এখানে আছে। তো এন থেকে এসের দিকে বড় রেখাগুলো যাবে, আর এই চৌম্বক ক্ষেত্রটা যেখানে আছে এর এর একটা আয়তাকার লুপ এখানে অবস্থান করছে। এটা যদি আমরা পি কিউ আর এস বলি, আয়তাকার লুপটা তড়িৎবাহী আয়তাকার লুপ। তো এই আয়তাকার লুপের ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে। বলরেখাগুলো এমনভাবে আছে যে পিকিউ চৌম্বক বলরেখাগুলো এরকম আছে, যে পিকিউ বাহু আর আরএস বাহুকে লম্বভাবে ছেদ করছে। আর এর এই তলটার উপর লম্ব এদিকে হবে, এর তলের লম্বের অভিলম্ব বরাবর চৌম্বক বলরেখাগুলো কাজ করছে। তলটার লম্ব এদিকে, তলের উপর যে লম্ব আছে তার অভিলম্ব বরাবর চৌম্বক বলরেখাগুলোই কাজ করছে। তাহলে দেখো এই যে আয়তাকার লুপের চারটা বাহু আছে, এই কিউআর বাহু আর পিএস বাহুর সমান্তরাল আছে। এটা চৌম্বক ক্ষেত্রের মান যদি বি হয় আর পিকিউ সমান আমরা এল ধরলাম দৈর্ঘ্যটা, আর কিউআর সমান ধরলাম বি, তাহলে লুপের ক্ষেত্রফল হবে এ সমান এল বি। এটা লুপের ক্ষেত্রফল। আর লুপটার উপর যদি এন পাক দেওয়া থাকে, এন সংখ্যক পাক দেওয়া থাকে যদি লুপ এটাতে এভাবে, এটা মানে একটা কাঠের ফ্রেম, তার উপর তার জড়ানো আছে আয়তাকার, তাহলে পাক কতগুলো আছে, প্রতি একক মানে পাক সংখ্যা হচ্ছে এন, পাক সংখ্যা এন পাক আছে মনে করি। আর প্রবাহ মাত্রা হচ্ছে লুপের প্রবাহ মাত্রা, লুপ প্রবাহ আই। তাহলে দেখো এটার সাথে যেহেতু লম্ব আছে, এই যে আমরা এফ সমান
এই সূত্রটা ব্যবহার করেছি বিআইএল, যদি আইটা প্রবাহ মাত্রা হয় তো বি আর এল এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হলে বিএল হবে। তাহলে এখানে 90 ডিগ্রি আছে, তাহলে এটা একটা বল অনুভব করবে আর এই বাহুটা একটা বল অনুভব করবে। তাহলে এই বাহুর উপর প্রযুক্ত বল কত হবে? পিকি বাহুর উপর প্রযুক্ত বল F1 হবে বি, চৌম্বক ক্ষেত্রের মান হচ্ছে বি চৌম্বক ক্ষেত্রে এটা আছে, চৌম্বক ক্ষেত্র বি চৌম্বক ক্ষেত্রে আছে। তাহলে F1 এর উপরে যে প্রযুক্ত বল F1 হচ্ছে বি আই এল ইন্টু এন, কারণ একটা পাক থাকলে বিআইএল, তো এন সংখ্যক পাক আছে, তাহলে হচ্ছে এন বিআইএল, মানে হচ্ছে এন বিআইএল। তেমনি এটার উপর F2 কত হবে? আরএস বাহুর উপর এটা হবে এন বিআইএল। কিন্তু দেখা যাবে F1 আর F2 এর যা অভিমুখ, এই অভিমুখগুলো বিপরীত দিকে হবে। কীরকম হবে? F1 এর অভিমুখটা বি এই দিকে, বি আই, তাহলে এই বলটা বুড়ো আঙুল মানে ওই দিকে কাজ করবে, এই দিকে। আর এটা নিচের দিকে বি, এই যে এটা এই দিকে। এই দুটো বল দেখা যাচ্ছে পরস্পর সমান্তরাল কিন্তু বিপরীতমুখী। তাহলে এই বল দুটো একটা দ্বন্দ্ব সৃষ্টি করছে, কাপল। কিন্তু এদের মধ্যে বল শূন্য, কারণ বি আর এল এর মধ্যবর্তী কোণ শূন্য। তাহলে কিউআর আর পিএস বাহু কোনো বল অনুভব করছে না। তাহলে এদের মধ্যে বল কত হচ্ছে? কিউআর পিএস বাহু কোনো বল অনুভব করছে না, এই কারণে যে আমরা এফ সমান জানি বি আই এল সাইন থিটা। থিটা হচ্ছে বি আর এল এর মধ্যবর্তী কোণ, তো বি আর এল এর মধ্যবর্তী কোণ কিউআর আর পিএস বাহুতে শূন্য, ফলে কিউআর আর পিএস বাহু কোনো বল অনুভব করে না। তাহলে পিকিউ আর এসআর এই দুটো বাহু বল অনুভব করছে। এই বল দুটো চিত্রে দেখিয়ে দিয়েছি। এই বল দুটো পরস্পর সমান, সমান্তরাল এবং ভিন্ন বিন্দুতে ক্রিয়াশীল। কিন্তু বল দুটির মধ্যবর্তী দূরত্ব কত? এল আই বি, কিউআর বাহুটাকে বি ধরেছি। তাহলে দ্বন্দ্বের ভ্রামক কত হবে? দ্বন্দ্বের ভ্রামক বা টর্ক হচ্ছে এফ ইন্টু বি, বল ইন্টু এর দুটি বলের মধ্যবর্তী দূরত্ব বি, কারণ কিউআর সমান আমরা বি ধরেছি। তাহলে হচ্ছে এন বি আই এল বি, কিন্তু এল বি মানে হচ্ছে এ, তাহলে হচ্ছে এন বি আই এ, এতটা টর্ক অনুভব করবে। অর্থাৎ এটা একটা টর্ক অনুভব করবে, যে টর্কের জন্য এটা ঘুরবে। এই টর্কটা কি হচ্ছে? এর যে লম্ব এই নর্মাল যদি এরকম টানি, এটাকে কি করবে? ওই দিকে ঘুরাবে, মানে এটা এদিকে হবে, কিউআর বাহুটা এদিকে আসবে আর এসআর বাহুটা ওই দিকে যাবে, এরকম করে ঘুরবে টর্কটা। অর্থাৎ এর লম্বটাকে চৌম্বক ক্ষেত্রের সমান্তরাল করার চেষ্টা করবে এই টর্কটা। তো টর্ক হচ্ছে ভেক্টর রাশি। এটাকে যদি ভেক্টর আকারে লিখি তাহলে টর্কটাকে লেখা যাবে টর্ক টাও সমান আমরা লিখতে পারবো এন আই এ, এ একটা ভেক্টর, এন আই এ এই আকারে লিখতে পারবো এন আই এ ইন্টু বি। তো এর আগের চ্যাপ্টারে মানে এর আগের দিন আমি করিয়েছিলাম এনআইএ মানে হচ্ছে চৌম্বক ভ্রামক এম বি, তাহলে টর্ক ইকুয়াল টু হচ্ছে এনআইএ মানে এম, চৌম্বক ভ্রামক এম ইন্টু বি, বা টর্ক টাও ইকুয়াল টু হচ্ছে
mb sin থিটা। তাহলে টর্কের অভিমুখ এই এম বি থেকে তোমরা বলতে পারবে টর্কের অভিমুখ কোন দিকে হচ্ছে। অর্থাৎ আয়তাকার লুপ সুষম চৌম্বক ক্ষেত্রে যদি রাখা যায় তাহলে সে একটা টর্ক অনুভব করবে। এই টর্কটা কি করবে, লুপের যে নর্মাল অভিলম্বকে চৌম্বক ক্ষেত্রের দিকে অ্যালাইন করার চেষ্টা করবে, ওই দিকে অ্যালাইন করবে, ফলে এটা ঘুরতে থাকবে। আবার একটা বল অনুভব এইভাবে ক্রমশ এই লুপটা চৌম্বক ক্ষেত্রে ঘুরতে থাকবে। এটা হচ্ছে আয়তাকার লুপের উপর ক্রিয়াশীল টর্কের মান। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আয়তাকার লুপ হচ্ছে এমবি সাইন থিটা, কিন্তু একটা দণ্ডচুম্বককে যদি আমরা চৌম্বক ক্ষেত্রে রাখি, একটা দণ্ডচুম্বককে চৌম্বক ক্ষেত্রে রাখি, দণ্ডচুম্বকের উপর ক্রিয়াশীল টর্ক কত হয়? দণ্ডচুম্বকের উপর ক্রিয়াশীল টর্ক টাও ইকুয়াল টু হয় এমবি সাইন থিটা। তাহলে আমরা দেখতে পাচ্ছি আয়তাকার লুপ দণ্ডচুম্বকের মতো আচরণ করে। এর আগের দিন আমরা দেখিয়েছিলাম যে বৃত্তাকার লুপ দণ্ডচুম্বকের মতো আচরণ করে। ফলে আমরা বলতে পারি যে কোনো পরিবাহী লুপ, যে কোনো আকারের পরিবাহী লুপ হয়, তার ভিতরে যদি তড়িৎ প্রবাহ হয় সে দণ্ডচুম্বকের মতো আচরণ করবে, অর্থাৎ তার চৌম্বক ভ্রামক থাকবে। তোমাদের এটাও বলেছিলাম যে চুম্বকত্বের মূল কারণ হচ্ছে চৌম্বক ভ্রামক। আর চৌম্বক ভ্রামক কেন তৈরি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি তড়িৎ প্রবাহের জন্য। ফলে চুম্বকত্বের মূল কারণ হচ্ছে তড়িৎ প্রবাহ। আমরা যদি কোনো পরমাণুর দিকে তাকাই, পরমাণুতে ইলেকট্রনগুলো ঘুরে বিভিন্ন তলে ঘুরে একটা লুপ সৃষ্টি করে। এই লুপগুলো চৌম্বক ক্ষেত্রে এই চৌম্বক ভ্রামকের জন্য দায়ী। ফলে যে কোনো পরমাণুতে অসংখ্য চৌম্বক ভ্রামক আছে। এই চৌম্বক ভ্রামকগুলো বিভিন্ন দিকে থাকার জন্য মোট চৌম্বক ক্ষেত্র শূন্য হচ্ছে, ফলে তারা চুম্বকত্ব প্রকাশ পাচ্ছে না। কিন্তু কিছু কিছু পদার্থের মধ্যে কি হচ্ছে, বাহ্যিক চুম্বক ক্ষেত্র দিলে তারা অ্যালাইনমেন্ট হয়ে যায় এবং তার চুম্বক ধর্ম প্রকাশ পায়, যেমন লোহা, নিকেল, কোবাল্ট। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে চুম্বকত্বের মূল কারণ দুটি, একটা হচ্ছে তড়িৎ প্রবাহ আর একটা হচ্ছে ইন্ট্রিনসিক ম্যাগনেটিক মোমেন্ট। এই দুটি কারণে চুম্বকত্ব সৃষ্টি হয়। এবার দেখো, এই ধর্মকে কাজে লাগিয়ে তড়িৎ প্রবাহ মাপার যন্ত্র গ্যালভ্যানোমিটার তৈরি করা যায়। তো আমরা আজকে যেটা পড়ব মুভিং কোয়েল গ্যালভ্যানোমিটার বা চলকুণ্ডলী গ্যালভ্যানোমিটার। চলকুণ্ডলী গ্যালভ্যানোমিটার। গ্যালভ্যানোমিটার কি? এমন একটা যন্ত্র, মূল যন্ত্র। এই গ্যালভ্যানোমিটারকে আমরা এমিটারে রূপান্তরিত করতে পারি, আর গ্যালভ্যানোমিটারকে আমরা ভোল্টমিটারে রূপান্তরিত করতে পারি। এমিটার তড়িৎ প্রবাহ মাপে, ভোল্টমিটার বিভব প্রভেদ মাপে। তাহলে মূল যন্ত্র হচ্ছে গ্যালভ্যানোমিটার। তো গ্যালভ্যানোমিটার অনেক রকমের আছে। এখানে আমরা চলকুণ্ডলী গ্যালভ্যানোমিটার সম্বন্ধে পড়ব, কারণ এই গ্যালভ্যানোমিটারে যে কুণ্ডলীটা থাকে সেটাই নড়াচড়া করে, মুভিং করে। এইখানে এর নাম হচ্ছে মুভিং কয়েল গ্যালভ্যানোমিটার। মুভিং কয়েল গ্যালভ্যানোমিটার। মুভিং কয়েল গ্যালভ্যানোমিটার। মুভিং কয়েল গ্যালভ্যানোমিটার এই যে আগে আলোচনা করলাম যে তড়িৎবাহী লুপ টর্ক অনুভব করে, সে ধর্মের উপর ভিত্তি করে কাজ করে। কেমন? যে এখানেও একটা অশ্বক্ষুর আকৃতির চুম্বকের দুটা বাহু আছে এন, দুটা মেরু আছে এস। এর মাঝখানে একটা অবলম্বন দেখে একটা আয়তাকার কুণ্ডলীকে ঝুলিয়ে দেওয়া হয়, আর এখানে একটা হেয়ার স্প্রিং থাকে।
এটা হচ্ছে আমাদের আয়তাকার কুণ্ডলী, এর ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ হয়। এটাও কাঠের বা কোনো অপরিবাহীর উপর অনেকগুলো পাক দেওয়া থাকে এটাতে। আর এটা একটা অবলম্বন থেকে ঝুলছে, অবলম্বন এটা রজ্জু, এটা বা সুতা। এই সুতাটা এখানে ফসফর ব্রোঞ্জ দিয়ে তৈরি হয়, পরিবাহী সুতা, যার ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ হয়। আর এটা ফসফর ব্রোঞ্জ দিয়ে তৈরি হওয়ার জন্য এটার দুটো ধর্ম প্রকাশ পায়। একটা হচ্ছে এটা তড়িৎবাহী হয়, আর দ্বিতীয়ত হচ্ছে এর মানে মোচড় গুণাঙ্কটা অনেক বড় বেশি হয়। এই কারণে এখানে ফসফর ব্রোঞ্জ ব্যবহার করা হয়। আর এটা দিয়ে কারেন্ট এসে এখানে একটা দিয়ে কারেন্ট যাবে, একটা দিয়ে ঢুকবে, এরকম হবে। তো এখানে একটা আয়না, ছোট্ট একটা মিরর, গোলাকার মিরর লাগানো আছে। মিরর বা আয়না ছোট্ট। আর এখানে বাইরের থেকে এরকম জায়গা থেকে আলো ফেলা হয় আয়নার উপর। আর যদি সুইচ অন করি তাহলে এই কয়েলের ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ হবে। চৌম্বক ক্ষেত্রগুলো তো এরকম আছে। তখন কি হবে, এটা টর্ক অনুভব করবে। এ যদি টর্ক অনুভব করে তখন এটা ঘুরবে, এরকম করে ঘুরবে, কারণ এখানে অভিলম্ব টানলে অভিলম্বটা ওই দিকে অ্যালাইন করার চেষ্টা করবে, ওকে ঘোরাবে। তো এটা যদি ঘুরে যায় তাহলে সঙ্গে সঙ্গে সুতাটাও ঘুরবে। সুতা যদি ঘুরে যায় আয়নাটাও ঘুরবে। তো আয়না কী করবে, রিফ্লেকশন করবে লাইটটাকে। তো লাইটটা, এটা যদি না ঘুরতো তো এখানে রিফ্লেকশন করে কি ব্যাক করতো লাইটটা এরকম একটা জায়গার উপর। কিন্তু যেহেতু এটা ঘুরে যাবে তখন এটা এরকম আসবে না, এটা এরকম গিয়ে একটা অন্য জায়গায় পড়বে। এই ডিফ্লেকশনটা, লাইটের ডিফ্লেকশন কত হচ্ছে, এটা লিনিয়ার স্কেলে যদি মাপি তাহলে আমরা মাপতে পারবো কতটা ডিফ্লেকশন হচ্ছে। তাহলে এই মিররটার কাজ হচ্ছে রিফ্লেক্টর। এর লম্বভাবে আলো ফেলা হয়। যখন আলো ফেলাবো আর এখানে সুইচ দিব তখন এটার ভিতর দিয়ে কারেন্ট প্রবাহের জন্য এটা টর্ক অনুভব করবে। টর্ক অনুভব করলে এটা ঘুরে যাবে। এরকম করে যখনই ঘুরবে আয়নাটা ঘুরে যাবে। আমরা জানি আপতিত রশ্মি যদি থিটা কোণে ঘুরে তাহলে প্রতিফলিত রশ্মিও 2 থিটা কোণে ঘুরে যাবে। তো ব্যাপারটা কীরকম হচ্ছে, এটা মিরর মনে করো, আয়না, এটা পর্দা। তো এমনি যদি এখান থেকে লাইট সোর্স থাকে তো এই আয়নার উপর যদি পড়ে তো আয়না থেকে আলো সরাসরি এখানে যাবে। কিন্তু আয়নাটা ঘুরে যাচ্ছে, একটু ঘুরে যাচ্ছে, এটা ঘোরার জন্য টর্ক, এটা ঘোরার জন্য আয়না ঘুরছে। তো আয়নাটা মনে করো এরকম ঘুরলো, এরকম হয়ে গেল আয়নাটা ঘুরে। তো থিটা কোণ করলো, থিটা কোণে ঘুরলো, তাহলে প্রতিফলিত রশ্মিটা 2 থিটা কোণে ঘুরবে। এরকম এখানে গিয়ে পড়বে এখন আলোটা। আগে এখানে পড়তো, এখন এখানে পড়ছে। এটা ডি, স্মল ডি দূরে পড়ছে এখন ধরো। আর আয়না থেকে এই পর্দার দূরত্ব যদি ক্যাপিটাল ডি হয় তাহলে এটা হচ্ছে 2 থিটা। 2 থিটা কোণ হচ্ছে তৈরি। তাহলে আমরা লিখতে পারি ডি বাই ডি ইকুয়াল টু 2 থিটা। তাহলে ডি ইকুয়াল টু 2 থিটা ডি। ফলে থিটা মেজার করতে পারবো আমরা, বা থিটা ইকুয়াল টু হচ্ছে ডি বাই 2 ডি। থিটা কোণটা মেজার করতে পারবো আর কি। থিটা কত হচ্ছে ওখান থেকে, থিটা ইকুয়াল টু হচ্ছে ডি বাই 2 ডি। অর্থাৎ এই থিটা কোণটা মাপতে পারবো কিভাবে, যদি আমি এখান থেকে আলোটা কত দূরে পড়লে, এটা স্কেল বড়, খুব সহজে মাপতে পারবো কত দূরে পড়ছে ডি। আর পর্দা থেকে এই আয়নার দূরত্ব, এখানে যে পর্দাটা লাগানো থাকবে, স্কেলটা যেখান থেকে লাইটটা এর উপর ফেলা হবে, তো এর দূরত্ব আমার জানা আছে। এই দুটো দূরত্ব জানা থাকলে থিটা আমরা পেয়ে যাব। এখন আমরা জানি এর উপর ক্রিয়াশীল টর্ক কত হবে, এটা আমরা জানি। এই লুপের ক্ষেত্রফল যদি এ হয় আর চৌম্বক ক্ষেত্র যদি বি হয় তাহলে এর উপর ক্রিয়াশীল টর্ক টাউ ইকুয়াল টু হবে এন বি আই এ। এতটা টর্ক হবে। এই টর্কের জন্য এটা ঘুরে যাবে। এটা যখন ঘুরে যাবে তাহলে এটা মোচড় খাবে, এই সুতোটা মোচড় খাবে অথবা হেয়ার স্প্রিংটা মোচড় খাবে। ফলে ওকে কী করবে, আগের অবস্থায় ফিরিয়ে আনতে চাইবে, প্রত্যানয়ন করতে চাইবে, রেস্টোর করতে চাইবে আগের অবস্থায়। তাহলে এর উপরে একটা রেস্টোরিং ফোর্স কাজ করবে।
রেস্টোরিং টর্ক, প্রত্যানয়ক টর্ক কাজ করবে। এই প্রত্যানয়ক টর্ক টাউ ড্যাশ, কার প্রত্যানয়ক টর্ক? এই ফসফর ব্রোঞ্জ সুতার প্রত্যানয়ক টর্ক টাউ ড্যাশ আমরা হবে সি থিটা। সি কি জিনিস? মোচড় গুণাঙ্ক। একক কোণের জন্য মোচড় গুণাঙ্ক হচ্ছে সি। যে থিটা কোণে ঘুরছে তাহলে মোট মোচড় টর্ক কত হচ্ছে? সি থিটা। তাহলে সি হচ্ছে কি? একক কোণের জন্য উৎপন্ন টর্ক, বা এটাকে মোচড় গুণাঙ্ক বলা হয়। তাহলে সাম্যাবস্থানে কি? একে ওই দিকে ঘোরাতে চাচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, আর এটা ওকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনতে চাচ্ছে। এই দুটো পরস্পর টর্ক যখন সমান এবং বিপরীতমুখী হবে তখন এটা সাম্যাবস্থায় এক জায়গায় গিয়ে থাকবে। যদি এটা বেশি হয় তাহলে এটা ঘুরতেই থাকবে, আর এটা যদি এটা তো বেশি হতে পারে না, ওটা হলে এটা হবে। কিন্তু এমন সময় হবে যে দুটো সমান হয়ে যাবে। দুটো যদি সমান হয় তাহলে একটা কোণে বিক্ষিপ্ত হয়ে থেকে যাবে ও। তাহলে আমরা লিখতে পারি যে এন বি আই এ ইকুয়াল টু সি থিটা। তাহলে আই সমান হচ্ছে সি বাই এন বি এ থিটা। এই ইকুয়েশন থেকে আমরা দেখতে পাচ্ছি যে প্রবাহ মাত্রা থিটার সমানুপাতিক, কারণ এটা তো কনস্ট্যান্ট একটার জন্য। এন বি এ সি এগুলো কনস্ট্যান্ট। এটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে আই সমানুপাতিক হচ্ছে থিটা। অর্থাৎ যত বেশি কোণে বিক্ষেপ ঘটবে তত বেশি কারেন্ট আছে আমরা বলতে পারবো। ফলে থিটা যদি আমরা মেজার করতে পারি তাহলে আই সহজে মেজার করতে পারবো, মাপতে পারবো। আর থিটা কি করে মেজার করব? থিটা এই ইকুয়েশন থেকে মেজার করবো। থিটা ইকুয়াল টু ডি বাই 2d। এটা এই যন্ত্রটা থেকে খুব সহজে আমরা খুব সূক্ষ্ম প্রবাহ মাত্রা কারেন্ট কতটা যাচ্ছে সেটা মেপে নিতে পারবো। অর্থাৎ কারেন্ট মাপার খুব সহজ উপায় হচ্ছে মুভিং কয়েল গ্যালভানোমিটার। এটার সাহায্যে খুব ক্ষুদ্র কারেন্ট মাপতে পারি। তাই এই গেল মুভিং কয়েল গ্যালভানোমিটার বা চলকুণ্ডলী গ্যালভানোমিটারের বিবরণ এবং প্রিন্সিপাল। এখন আমরা কতগুলো টার্ম জানব। একটা হচ্ছে গ্যালভানোমিটারের সুবিদিতা। গ্যালভানোমিটারের সুবিদিতা, সেন্সিটিভিটি। গ্যালভানোমিটারের সুবিধাটা কি? যদি আমরা দেখি যে ক্ষুদ্র প্রবাহ মাত্রার জন্য বিক্ষেপ বেশি হচ্ছে তাহলে সেই গ্যালভানোমিটারকে আমরা বেশি সুবিধি বলবো। অর্থাৎ একক প্রবাহ মাত্রার জন্য বিক্ষেপকেই তার সুবিদিতা বলা হয়। খুব অল্প প্রবাহ মাত্রার জন্য যদি বিক্ষেপ বেশি হয় তাহলে তার সুবিদিতা বেশি। তাহলে সুবিদিতা বা সেন্সিটিভিটি, সুবিদিতা সমান হচ্ছে থিটা বাই আই বা ডি থিটা বাই ডিআই। অনেকে ডি থিটা বাই ডিআইও বলতে পারে, ডি থিটা বাই ডিআই। অর্থাৎ আই যত বেশি হবে কম হবে সুবিদিতা তত বেশি হবে। আই যদি কম হয়, ডি থিটা যদি বেশি হয়, সুবিদিতা বেশি। অর্থাৎ ক্ষুদ্র প্রবাহ মাত্রার জন্য বিক্ষেপ কোণ যত বেশি হবে সেই গ্যালভানোমিটার তত বেশি সুবিধি। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি থিটা বাই আই সমান কত হবে। তাহলে থিটা বাই আই সমান হচ্ছে তাহলে NBA বাই সি। তার মানে সুবিদিতা বাড়াতে গেলে পাক সংখ্যা বেশি দিতে হবে আয়তাকার কুণ্ডলীটাতে, চৌম্বক ক্ষেত্রের মান বেশি হতে হবে, আর আয়তাকার কুণ্ডলী ক্ষেত্রফলটাও বড় হতে হবে। এই তিনটা যদি বাড়াই তাহলে সুবিদিতা বাড়বে আর সি কমাতে হবে। কিন্তু দেখো এই তিনটা যদি বাড়ে তাহলে এটা ভর বেশি বেড়ে যাবে, কুণ্ডলীর ভর বেশি বেড়ে যাবে। তো ভর যদি বেড়ে যায় ওটাকে ধরে রাখার জন্য ফসফর ব্রোঞ্জের সুতাটাকে মোটা হতে হবে। কিন্তু মোটা যদি বেশি হয় তাহলে সি এর মানটা আবার বেড়ে যাবে। তাহলে এটা বাড়লে
এটাও বাড়বে। ফলে এর সুবিধাটা ইচ্ছামতো বাড়ানো যাবে না, তবে যতটা সম্ভব এটা মোটামুটি বাড়িয়ে সি এর মানটাকে কমাতে হবে, তাহলে সুবিধাটা বাড়বে। তো গ্যালভ্যানোমিটারের সুবিধাটা দুই রকমের হয়, প্রবাহ সুবিধিতা আর বিভব সুবিধিতা। প্রবাহ সুবিধিতা কাকে বলবো? এটাকে আমরা প্রবাহ সুবিধিতা বলতে পারি। আর ক্ষুদ্র বিভবের জন্য গ্যালভ্যানোমিটারের দুই প্রান্তে যদি ক্ষুদ্র বিভব প্রয়োগ করা যায়, তাহলে যে যদি বেশি বিক্ষেপ হয় তাহলে তাকে বিভব সুবিধিতা বলা হয়। তো গ্যালভ্যানোমিটারের সুবিধা দুরকম হতে পারে, প্রবাহ সুবিধিতা আর বিভব সুবিধিতা। তো এই গেল চলকুণ্ডলী গ্যালভ্যানোমিটারের কার্যনীতি। তবে এর সুবিধিতা বলার হচ্ছে যে ইচ্ছামতো এগুলোকে বাড়িয়ে এর সুবিধিতা বাড়ানো যায় না, মোটামুটি একটা এমনভাবে করতে হবে যে এটাও বাড়ানো যায় আর যাতে সুতাটা বেশি মোটা না হয়। সুতা যদি মোটা হয় তাহলে সি এর মানটা বেড়ে যাবে, বেড়ে গেলে সুবিধিতা বাড়ানো যাবে না। সব কিছু বিচার করে দেখা গেছে ফসফর ব্রোঞ্জের এই ধর্মটা আছে, কারণ শুরু হলেও অনেক বেশি ভরকেও ধরে রাখতে পারে এবং তার মোচড় গুণাঙ্ক সি এর মান অনেক বেশি, এর কম। সি যদি কম হয় তাহলে থিটা বাই আই এর পরিমাণটা বাড়বে, অনেক কম তার সি। তো এটা হচ্ছে মুভিং কয়েল গ্যালভ্যানোমিটার। তাহলে আমরা দেখলাম যে চৌম্বক ক্ষেত্রে যে আমরা পড়ছিলাম, চৌম্বক ক্ষেত্রে গতিশীল আধান কতটা বল অনুভব করে সেটা আমরা পড়লাম। বায়ো স্যাভার্ট ল পড়েছি, আর এম্পিয়ারে বদ্ধপথের সূত্র পড়া গেছে, তার ব্যবহারিক প্রয়োগগুলো দীর্ঘ তারের জন্য কতটা হয়, লুপের জন্য কতটা হয়, লুপের অক্ষস্থিত অবস্থানের জন্য কতটা হয়, টরয়েডের জন্য কতটা হয়, সলিনয়েডের জন্য কতটা হবে, এবং পরিবাহী তার কতটা বল অনুভব করবে সেটা আমরা পেয়েছি। মোটামুটি এগুলো হয়ে গেছে। এবং চৌম্বক ভ্রামক, যে চৌম্বক ভ্রামক আমরা পড়েছিলাম, চৌম্বক ভ্রামক এম সমান এনআইএ, এটাও আমরা পড়েছি। অর্থাৎ লুপের ভিতর দিয়ে যদি প্রবাহ মাত্রা হয় সেটা চৌম্বক ভ্রামক তার থাকবে, অর্থাৎ দণ্ড চুম্বকের মতো আচরণ করবে। কার দণ্ড চুম্বক কেমন হয় সেটাও আমরা জেনেছি। তাহলে মোটামুটি এই চ্যাপ্টারটা ক্লোজড করা যাবে। আমরা এরপরে যেগুলো পড়ব, চৌম্বক পদার্থের কতগুলো ধর্ম, তিরশ্চৌম্বক পদার্থ, পরাচৌম্বক পদার্থ, অয়স্চৌম্বক পদার্থ, চৌম্বক প্রবণতা, চৌম্বক গ্রাহিতা, এগুলো সম্বন্ধে এরপরে আলোচনা করব এবং আমরা চুম্বকীয় আবেশে যেতে পারবো। এগুলো যদি আমরা বেশি করে পড়ি এবং এর যে প্রয়োগগুলো আছে, বিভিন্ন প্রয়োগ, যেমন একটা প্রয়োগের কথা বলছি, এদিকে এরকম একটা প্রবাহ মাত্রা আছে আই, এর প্রয়োগগুলোর কথা বলছি। একটা দীর্ঘ তারের ভিতর দিয়ে আই প্রবাহ মাত্রা হচ্ছে, আর এখান থেকে এত দূরে একটা আয়তাকার লুপ আছে যার ভিতর দিয়ে এইভাবে তড়িৎ প্রবাহ হচ্ছে। এই লুপটা এখান থেকে মনে করো এ দূরে আছে, আর এর প্রতিটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ। তাহলে কতটা বল অনুভব করবে এবং বলটা কীরকম হবে তোমরা ভেবে দেখো। সমান্তরাল পরিবাহী যদি হয়, আই প্রবাহ মাত্রা হচ্ছে এর ভিতর দিয়ে, এটা আই, এটা আই ড্যাশ। সমান্তরাল যদি প্রবাহ হয় তাহলে এদের মধ্যে আকর্ষণ বল হবে এবং এই আকর্ষণ বলটা এটাকে এদিকে টানবে, তাহলে এটা বিপরীত প্রবাহ, এটা বিকর্ষণ হবে। তাহলে এদিকে একটা এ বল প্রয়োগ করবে আর এটা ওই দিকেও একটা বল প্রয়োগ করবে, কিন্তু এরা কোনো বল অনুভব করবে না, কারণ এটার অভিলম্ব দিকে এটা আছে, তাহলে এরা কোনো বল অনুভব করবে না, এটা বল অনুভব করবে। তো এটা বল অনুভব করার জন্য কি হবে, এটা আসলে এটা এদিকে এবং এটা এদিকে, তাহলে এটা প্রসারিত হয়ে যাবে, এটা আসলে আস্তে আস্তে বৃত্তাকার লুপ নিতে পারে। তো এর প্রয়োগগুলো আমাদের করতে হবে। এর প্রয়োগগুলো দেখবে বিভিন্ন বই আছে, এবিসি বই আছে, তারপরে মহাদেব দাস খান আছে, এগুলো যদি পড়ো তাহলে এর প্রয়োগগুলো তোমরা বুঝতে পারবে। আর যদি কোনো অসুবিধা হয়
আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি 8145737373 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমার কাছ থেকে কোনো সমস্যার সমাধান, নিট ওরিয়েন্টেড বা জেই অ্যাডভান্স এগুলোর জন্য যদি কোনো সমস্যা হয় এখান থেকে হোয়াটসঅ্যাপ করে আমার কাছে জানতে পারো। আমি যত সম্ভব তোমাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব।